আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 থেকে রাজশাহী বোর্ড 19 সালের একটা প্রশ্ন সলভ করব। 19-এর গ, হ্যাঁ, এই প্রশ্নটা সলভ করব। তো চলো আমরা দেখে নিই আগে প্রশ্নটাতে কি আছে। দেখো, প্রশ্নটা ছিল এরকম। গ নম্বর প্রশ্ন: উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। আমানতের পরিমাণ নির্ণয় করতে হবে, হ্যাঁ। তো প্রশ্নটা কি সেটা দেখি, উদ্দীপকটা কি সেটা দেখি। দেখো, উদ্দীপকটা এখানে এই যে রাজশাহী বোর্ড 19 সালে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 1,00,000 টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার 5%। রিজার্ভের হার মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে 15% করেছে। তো আমাদের প্রাথমিক আমানত হলো 1,00,000 টাকা এবং রিজার্ভের হার হচ্ছে 5%। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে বের করতে হবে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। চলো আমরা শুরু করি। আমরা ধরে নিলাম আলোচনার সুবিধার জন্য আমরা 3টা ব্যাংক বিবেচনা করলাম, হ্যাঁ, ব্যাংক এ, ব্যাংক বি এবং ব্যাংক সি। ঠিক আছে, এবং প্রত্যেকটা ব্যাংকের দেখো দেওনা আছে, পাওনা আছে। ব্যাংক বি এর দেনা এবং পাওনা, ঠিক তেমনি ব্যাংক সি এরও দেনা এবং পাওনা। তো উদ্দীপকে বলা আছে প্রাথমিক আমানত হচ্ছে 1,00,000 টাকা। ঠিক আছে, 1,00,000 টাকা প্রাথমিক আমানত, এটা দেয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন দেয়া থাকবে। এবং রিজার্ভের হার 5%। ঠিক আছে, বা লিগ্যাল রিজার্ভ হচ্ছে 5%। হ্যাঁ, এই দুটো তথ্য উদ্দীপকে দেয়া ছিল। প্রাথমিক আমানত ছিল 1,00,000 টাকা, রিজার্ভের হার 5%। আচ্ছা, রিজার্ভের হার 5% মানে কি বলতে পারো? আচ্ছা, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো, অক্সিজেন ব্যাংক মেঘনা ব্রাঞ্চ 1 মাসে জনগণের কাছ থেকে 100 টাকা আমানত নিয়েছে। জনগণের টাকা জমা নিয়েছে, এই নিয়োগ যে জমা নিয়েছে এটাকে বলা হয় আমানত। কত টাকা নিয়েছে আমানত হিসেবে? 100 টাকা। এই 100 টাকা থেকে 5 টাকা দিয়ে দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। কাকে দিয়ে দিতে হবে? কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক আছে, তাহলে মেঘনা ব্যাংকের কাছে থাকলো কত টাকা? 95 টাকা, তাই না? তাহলে এই 95 টাকাকে বলা হবে প্রকৃত আমানত। কি বলা হবে? প্রকৃত আমানত। আর এই যে 5 টাকা, এটা হলো রিজার্ভ রেশিও, লিগ্যাল রেশিও। ঠিক আছে, লিগ্যাল রেশিও। আর এটা হলো অতিরিক্ত, যেটা বলা হয় সেটা হলো অতিরিক্ত রিজার্ভ। হ্যাঁ, দেখো, রিজার্ভের হার 5% মানে এই শতকরা 5 টাকা দিয়ে দিবে কেন্দ্রীয় ব্যাংকে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। তাহলে মেঘনা ব্যাংকের হাতে থাকলো 95 টাকা, এইটা হলো তার প্রকৃত আমানত বা অতিরিক্ত রিজার্ভ। ঠিক আছে, চলো এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। রিজার্ভের হার যদি 10% হয় তাহলে শতকরা 10 টাকা দিয়ে দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। এবার তোমার যদি রিজার্ভের পরিমাণ 1 কোটি টাকা হয় তাহলে 1 কোটি টাকার 10% হিসাব করে যা হয় সেটা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিতে হবে, কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক আছে, বাকিটা ওই মেঘনা ব্রাঞ্চের হাতে থেকে যাবে। এবার চলো, আমাদের প্রাথমিক আমানত ছিল 1,00,000 টাকা এবং রিজার্ভের হার 5%। তাহলে আমরা হিসাবটা করে দেখি। তাহলে প্রাথমিক আমানতের পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা, রিজার্ভের হার হলো 5%, মানে 100 টাকায় 5 টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিতে হবে। তাহলে 1,00,000 টাকায় কত দিতে হবে দেখো তো? সেটাকে বলে লিগ্যাল রিজার্ভ। ঠিক আছে, তো লিগ্যাল রিজার্ভ হলো 1,00,000-এর 5%। 1,00,000-এর 5%, ঠিক আছে, হিসাব করলে হয় 5,000 টাকা। তার মানে এই 1,00,000 টাকার মধ্যে 5,000 টাকা দিয়ে দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, এটাকে বলা হয় লিগ্যাল রিজার্ভ। ঠিক আছে, এখন বলো তো লিগ্যাল রিজার্ভ কাকে বলে? এক্স্যাক্টলি, কোনো বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের, মোট আমানতের যে অংশটা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে দিতে হয় সেটাকে বলা হয় লিগ্যাল রিজার্ভ। তাহলে দেখো, 1,00,000 থেকে 5,000 টাকা দিয়ে দিল কাকে? কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে তার হাতে থাকলো কত? 95,000 টাকা। এই 95,000 টাকা বলা হবে অতিরিক্ত রিজার্ভ। কি বলা হবে? অতিরিক্ত রিজার্ভ। কত টাকা? 95,000 টাকা। আবার এইটাই হচ্ছে তার প্রকৃত আমানত। তাহলে অক্সিজেন ব্যাংক মেঘনা ব্রাঞ্চের প্রকৃত আমানত হচ্ছে কত? 95,000 টাকা। ঠিক আছে, এটা তার কাছে আছে। এখন ব্যাংক এ এই টাকাটা ঋণ হিসেবে দিয়ে দিবে কাকে? ব্যাংক বি কে। তাহলে ব্যাংক বি এর প্রাথমিক আমানত হবে কত?
তাহলে ব্যাংক বি এর প্রাথমিক আমানত হয়ে গিয়েছে 95,000 টাকা। দেখো, ব্যাংক বি যেহেতু ব্যাংক এর কাছ থেকে 95,000 টাকা লোন হিসেবে নিয়েছে, এই জন্য এটা হবে তার দেনা। আবার ব্যাংক এ যেহেতু 95,000 টাকা ব্যাংক বিকে দিয়েছে, সে ব্যাংক বি এর কাছ থেকে পাবে, এই জন্য এটা হবে তার পাওনা বা তার সম্পত্তি। ঠিক আছে? তাহলে ব্যাংক বি এর এখন দেখো প্রাথমিক আমানতের পরিমাণ হচ্ছে 95 টাকা। এখান থেকে তার লিগ্যাল রিজার্ভের হার যেন কত? 5%। হ্যাঁ, তাহলে ব্যাংক রিজার্ভের হার যেন কত ছিল? এই যে 5%। এটা সবার জন্যই সমান, ব্যাংক এর জন্য যা, ব্যাংক বি এর জন্য তা, ব্যাংক সি এর জন্য ঠিক তাই। তাহলে লিগ্যাল রিজার্ভের হার হলো 5%। তাহলে মোট লিগ্যাল রিজার্ভের পরিমাণ কত হবে? এই যে 95,000-এর 5%, 95,000-এর 5%। ঠিক আছে? তাহলে তুমি কাটাকাটিটা করে নিও, ক্যালকুলেশনটা করে নিলে হবে 4,750 টাকা। এই টাকাটা কি করবে ব্যাংক বি? এক্স্যাক্টলি এই টাকাটা সে কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিবে। তাহলে তার হাতে থাকবে কত? হ্যাঁ, এই যে 95 থেকে এটা বাদ দিলে যা থাকে সেটাকে বলে অতিরিক্ত রিজার্ভ। 95 মানে তো, ঠিক আছে, দেখো তো কত হয়। হ্যাঁ, ক্যালকুলেশন করলে থাকে 90,250 টাকা। তাহলে ব্যাংক বি এর দেখো অতিরিক্ত রিজার্ভ হচ্ছে 90,250 টাকা। এটা তার সম্পত্তি, তাই না? এটাকে আমরা বলি প্রকৃত আমানত। তাহলে দেখো ব্যাংক বি এর প্রকৃত আমানত হলো 90,250 টাকা। এখন ব্যাংক বি এই টাকাটাকে কী করবে? আমরা মনে করি ব্যাংক বি এই টাকাটাকে ব্যাংক সিকে ধার হিসেবে দিয়ে দেবে, অথবা ব্যাংক সি ব্যাংক বি এর কাছ থেকে 90,250 টাকা লোন হিসেবে, ঋণ হিসেবে আনবে। তাহলে ব্যাংক সি এর প্রাথমিক আমানত কত? এক্স্যাক্টলি 90,250 টাকা। তাহলে সে যেহেতু এটা লোন হিসেবে এনেছে, এটার 5% কী করতে হবে? এক্স্যাক্টলি কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিতে হবে। তাহলে লিগ্যাল রিজার্ভ তার কত হবে? 90,250-এর 5%, 90,250-এর 5%। দেখো তো ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেশনটা করে ফেলো। তাহলে ব্যাংক সি এর প্রকৃত আমানত কত পেলাম আমরা? এক্স্যাক্টলি যেটা অতিরিক্ত রিজার্ভ ওইটাই প্রকৃত আমানত, 85,737 টাকা 50 পয়সা। তাহলে এই টাকাটা ব্যাংক সি কী করবে? আবার অন্য একটা ব্যাংক, ধরো ব্যাংক ডি কে লোন হিসেবে দেবে। তাহলে দেখো লোন সৃষ্টি হচ্ছে কিভাবে? এই যে এখানে এটা হচ্ছে সৃষ্ট ঋণের পরিমাণ, তাই না? এইটা হচ্ছে সৃষ্ট লোনের পরিমাণ এবং এইটা হচ্ছে সৃষ্ট লোনের পরিমাণ। এবং প্রাথমিক আমানত ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা থেকে এখানে দেখো 95,000 টাকা, আবার 90,250 টাকা, 85,000। তাহলে এই তিনটা জিনিস যোগ করে দেখো তো, তিনটা লোনের যোগ করে দেখো কত হয়। তাহলে দেখো এই যে ব্যাংক এ নিয়েছিল 1,00,000 টাকা, 1,00,000 টাকা থেকে লোন হিসেবে দিয়েছে কি কত? এত টাকা ব্যাংক এ। তাহলে ব্যাংক এ ঋণ সৃষ্টি করেছে 95,000 টাকা। ব্যাংক বি ঋণ সৃষ্টি করেছে 90,250 টাকা। ব্যাংক সি ঋণ সৃষ্টি করেছে 85,737 টাকা 50 পয়সা। এবার তিনটা ব্যাংকের সৃষ্ট ঋণের পরিমাণ 2,70,987 টাকা, মাত্র তিনটা ব্যাংকের মধ্যে। তাহলে একটা দেশে অসংখ্য ব্যাংক থাকে, অনেকগুলো। সেই ব্যাংকগুলো তাহলে দেখো 1,00,000 টাকা থেকে লক্ষ লক্ষ টাকা ব্যাংক সৃষ্টি করতে পারে না? তাহলে সেটা 5 গুণ কিংবা 10 গুণ এরকম হতে পারে, 10 গুণ 20 গুণ লোন সৃষ্টি করতে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো বহু গুণে ঋণ সৃষ্টি করতে পারে, তাই না? তাহলে তোমার আনসার হবে ঠিক এই কথাটা লিখতেই হবে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো বহু গুণে ঋণ সৃষ্টি করতে পারে। এভাবে ব্যাংক সি ব্যাংক ডিকে, ব্যাংক ডি ব্যাংক ইকে, অর্থাৎ ব্যাংকগুলোর মধ্যে আবার ঋণ সৃষ্টির এই প্রক্রিয়া ঘুরতে থাকে, অর্থাৎ বাণিজ্যগুলো ব্যাংকগুলো বহু গুণে ঋণ সৃষ্টি করতে পারে। তাহলে এখানে মনে রাখার মতো যে ব্যাপার সেটা হলো প্রাথমিক আমানতকে প্রতিটা ব্যাংক দুই ভাগে ভাগ করে ফেলে। একটা ব্যাংক একটা অংশ সে কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দেয়, এটাকে বলে লিগ্যাল রিজার্ভ। এটা একটা পার্সেন্টেজ আছে, এটা সব ব্যাংকের জন্য সমান, ঠিক আছে, আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী। আর যেটা থাকে সেটা হলো অতিরিক্ত রিজার্ভ। এই অতিরিক্ত রিজার্ভটা হলো তার প্রকৃত আমানত, এই অংশটা সে অন্য ব্যাংকে লোন হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে জিনিসগুলো মনে থাকবে না, দেখো দেনা পাওনা, প্রাথমিক আমানত, রিজার্ভের হার, লিগ্যাল রিজার্ভ এবং অতিরিক্ত রিজার্ভ প্রকৃত আমানত। ঠিক আছে, একই জিনিসগুলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের একটা জন্য একটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, হোমওয়ার্ক হলো ঢাকা বোর্ড 16 সালে একটা প্রশ্ন আসছে, একদম একই নিয়ম,
সেম অঙ্ক, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়া। হ্যাঁ, কী ধরনের আমি একটু আলোচনা করে দিচ্ছি। এই যে ঢাকা বোর্ড 16 সালের প্রশ্নটা এরকম: একটি বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানতের পরিমাণ 20,000 টাকা। খেয়াল করো, ওই প্রশ্নটাতে ছিল 1,00,000 টাকা, এখন দেওয়া আছে 20,000 টাকা প্রাথমিক আমানতের পরিমাণ, এবং প্রয়োজনীয় বৈধ রিজার্ভ বা লিগ্যাল রিজার্ভ হার হচ্ছে কত? 10%। ওইখানে ছিল 5%, এখন হলো 10%। ঠিক আছে, তো এটা উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো। তো একদম একই প্রক্রিয়া, তোমরা আগের ভিডিওটা 2বার 3বার যতবার লাগে দেখো, দেখে নিজে নিজে একবার খাতায় করো, তারপরে এই যে ঢাকা বোর্ড 16 সালে এই প্রশ্নটা সলভ করো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব, আশা করি ইনশাল্লাহ। আর এই তোমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে না? হ্যাঁ, শুধু তোমার ওই ফ্রেন্ডের সাথে এই জিনিসটা শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করলে তার কাছে এটা সহজ লাগবে, জিনিসটা আসলে অনেক সহজ। ঠিক আছে, আর যদি ভালো লাগে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে দাও কি বুঝোনি, প্রয়োজনে আমি আরও ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করে দেবো। ঠিক আছে, তো এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেছো, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তীতে আবার কথা হবে। খুদা হাফেজ।